হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়ে 20 ভাগ টোল দাবি ট্রাম্পের। নিজেদের অভিভাবক বলছে তেহরান। ইরানের টানা তৃতীয় রাতের মতো মার্কিন হামলা। ইরানের নেতৃত্বে আহমাদিনেজাদকে চেয়েছিল তেল আবিব। মোসাদের সাথে একাধিকবার গোপন বৈঠক সাবেক প্রেসিডেন্টের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইয়েমেনে হামলার জবাবে সৌদি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি। ভেস্তে গেল যুদ্ধবিরতি চুক্তি। মধ্যপ্রাচ্য ঘিরে নতুন সংকটের শঙ্কা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থামছেই না। ইরান গুরুত্বপূর্ণ জলপথটি আটকে রাখায় পাল্টা অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব চলাকালে এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। হরমুজের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে বলে দাবি করেন। হরমুজ সংলগ্ন ইরানের অবকাঠামো লক্ষ্য করে জোরালো অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। আবারও এই জলপথ ঘিরে অবরোধ দিতে যাচ্ছি। এটি হবে পূর্ণাঙ্গ অবরোধ, যা ইরানের উপর কার্যকর হবে। ইরানের বাণিজ্যিক মিত্র কোনো দেশকে এই পথে যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। অঞ্চলটির নিরাপত্তায় ব্যয় হওয়া অর্থ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেই আদায়ের পরিকল্পনা ট্রাম্পের। পাশাপাশি হরমুজের পণ্যবাহী জাহাজ যাতায়াতের উপর 20% টোল আরোপের কথাও জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই অংশের সুরক্ষায় আমাদের বিপুল অর্থ খরচ হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যেসব দেশকে সহায়তা দিচ্ছি তারা এই অর্থ ফেরত দেবে। আমার মনে হয় এটি যুক্তিযুক্ত। ইরানের একটি জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সাবমেরিন লক্ষ্য করে হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এদিকে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন মিসাইল ছুড়েছে ইরান। হরমুজে সংযুক্ত আরব আমিরাতের দুটি সুপার অয়েল ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড IRGC। নিহত হয়েছে এক ক্রু। মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিরকুক বানিয়াস পাইপলাইন। ইরাকের তেল সরাসরি ভূমধ্যসাগরে পৌঁছে দিয়ে বিশ্ববাজারে রপ্তানির অন্যতম প্রধান পথ ছিল এটি। 1952 সালে পাইপলাইনটি নির্মাণ করে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। সে সময় কোম্পানিটিতে ব্রিটিশ, ফরাসি ও মার্কিন তেল কোম্পানিগুলোর অংশীদারিত্ব ছিল। উত্তর ইরাকের কিরকুক তেল ক্ষেত্র থেকে শুরু হয়ে সিরীয় ভূমধ্যসাগরীয় বন্দরনগরী বানিয়াস পর্যন্ত বিস্তৃত ছিল প্রায় 800 থেকে 850 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। প্রতিদিন প্রায় 3 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা ছিল এই পাইপলাইনের। এর মালিক ও পরিচালনায় ছিল ইরাক পেট্রোলিয়াম কোম্পানি। পরে পাইপলাইনের ইরাক অংশ দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কর্তৃপক্ষ এবং সিরিয়ার অংশ সিরিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির নিয়ন্ত্রণে আসে। কৌশলগত এই পাইপলাইন ছিল বৃহত্তর ইরাক মেডিটেরেনিয়ান পাইপলাইন নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরাকের তেল ইউরোপের বাজারে পৌঁছাতো। ফলে এটি শুধু জ্বালানি পরিবহনের অবকাঠামো নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে ওঠে। 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমেদিনেজাদ। কঠোর ইসরায়েল বিরোধী অবস্থান, হলোকস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় চালুর কারণে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন ব্যাপক সমালোচিত। কিন্তু ক্ষমতা ছাড়ার পর বদলাতে থাকে তার অবস্থান। 3 বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাননি। ধীরে ধীরে দেশটির রাজনৈতিক ব্যবস্থার সমালোচক হয়ে ওঠেন। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যর্থতার অভিযোগ তুলতে শুরু করেন। এবার অভিযোগ উঠেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আহমেদিনেজাদের সম্পৃক্ততার। আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশেষ প্রতিবেদনে বলা হয় 2022 সাল থেকে আহমেদিনেজাদের সাথে যোগাযোগ শুরু করে মোসাদ। 2024 ও 25 সালে হাঙ্গেরি রাজধানী বুদাপেস্টে তার সাথে একাধিক গোপন বৈঠক হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার। এসব বৈঠকের আড়াল হিসাবে ব্যবহার করা হয় লুদোভিকে ইউনিভার্সিটি অফ পাবলিক সার্ভিসে বক্তৃতার আমন্ত্রণ। একটি বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন তৎকালীন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। গাজা যুদ্ধ নিয়ে নিরাপত্তা বৈঠক এড়িয়েও তিনি এই মিশনের তদারকি
তদারকি করেন। মোসাদ পরে পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের CIA কে অবহিত করে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি 2026 সালের শুরুতে আহমেদিনেজাদ ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হন। অপারেশন পুশিন বুটস নামে কথিত একটি পরিকল্পনার আওতায় ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটিয়ে তাকে নতুন নেতৃত্বে বসানোর প্রস্তুতি নেওয়া হয়। এই পরিকল্পনায় ইরানের ভেতরে প্রভাব বিস্তার, কুর্দি বাহিনীকে সংগঠিত করা, সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে সক্রিয় করা এবং আজারবাইজানকে যুদ্ধে সম্পৃক্ত করার মতো বিষয় ছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে। ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরণ। এই হামলার ঘটনায় সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে হুতিরা। রিয়াদ স্বীকার করেনি, বরং ঘটনার দায় নিজেদের ঘাড়ে নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার। হামলার পক্ষে ব্যাখ্যায় দাবি করেছে হুতি নেতাদের বহনকারী ইরানের বিমান অবতরণে বাধা দিতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ইয়েমেনের বৈধ সরকার ইরান ও হুতিদের সঠিক পথে নিতে কূটনৈতিক সব চেষ্টা চালিয়েছে। ইরানি বিমান ব্যবহার করে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে, কিন্তু তারা আন্তর্জাতিক বৈধতাকে প্রকাশ্যে অস্বীকার করছে। আমাদের ধৈর্যের সীমা শেষ, শত্রুর বিমানকে আমরা সব উপায়ে মোকাবেলা করব, এমন শিক্ষা দেব যা দীর্ঘদিন মনে রাখবে। পরবর্তীতে হুতি নিয়ন্ত্রিত হোদেইদায় অবতরণ করে ইরানি বিমানটি। সৌদির বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় বিদ্রোহী হুতিরা। জবাব দিতে দেরিও করেনি। 4 বছর পর আবারও সৌদি আরবে প্রবেশ করেছে হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র। টার্গেট দেশটির দক্ষিণে আভা আন্তর্জাতিক বিমানবন্দর। এর মধ্য দিয়ে 2022 সালের পর দুই পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘন হলো প্রথমবার। সৌদির আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। সানায় হামলার সম্পূর্ণ দায় সৌদির। এই আগ্রাসন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থই রক্ষা করেছে এবং এর সব পরিণতির দায়ও তাদেরই বহন করতে হবে। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে দেশ ত্যাগে বাধ্য করে হুতিরা। 2015 সালে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সংঘাতে জড়ায় গোষ্ঠীটির সাথে 1 দশক ধরে চলে গৃহযুদ্ধ। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি। থরে থরে সাজানো পনির, যেদিকেই চোখ যায় শুধু চোখে পড়বে পারমিজান চিজের ব্লক। ইতালির সাথে জড়িয়ে রয়েছে পনিরের প্রায় 800 বছরের ইতিহাস। নিছক খাদ্য সামগ্রী থেকে এটি পরিণত হয়েছে দেশটির সংস্কৃতির অংশ হিসাবে। তবে এবার ইউরোপ জুড়ে চলা দাবদাহের প্রভাব পড়েছে এই পনির উৎপাদনের ওপর। উৎপাদক ও ব্যবসায়ীরা বলছেন তীব্র গরমের কারণে কঠিন হয়ে পড়েছে পনির সংরক্ষণ। গরমের কারণে গলে যাচ্ছে চিজ। এমনিতেই এই মুখরোচক খাদ্যদ্রব্যকে রাখতে হয় নির্দিষ্ট তাপমাত্রায়। তীব্র গরমের কারণে বিশাল আকৃতির সংরক্ষণাগারগুলোই ব্যবহার করতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ, যার কারণে বাড়ছে খরচ। আমাদের গুদাম ঘরগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুতের আকাশ ছোঁয়া খরচ। এবারের তীব্র গরমে আমাদের দৈনিক জ্বালানির ব্যবহার প্রায় 30% বেড়ে গেছে। স্বাভাবিকের তুলনায় লাগছে 4000-এরও বেশি কিলোওয়াট। প্রতিনিয়তই চালাতে হচ্ছে কুলিং সিস্টেম। অতিরিক্ত গরমের প্রভাব পড়েছে গরুর খামারিদের মাঝেও। ইউরোপে শীত থেকে বাঁচার উপায় থাকলেও নেই গরম ঠেকানোর কোনো ব্যবস্থা। এই তীব্র গরম থেকে গরুদের স্বস্তি দিতে ব্যবহার করতে হচ্ছে ফ্যান, পানি ছিটানোর মেশিন সহ নানা কৌশল। এতে বেড়েছে খরচ। আর গরমে গরুর খাবার কম খাওয়ায় পাওয়া যাচ্ছে না উন্নত মানের দুধ, আর তার প্রভাব পড়েছে পনিরের স্বাদেও। মানুষের চেয়েও গরমে বেশি কষ্ট পায় গরু। এদের পেটের ভেতরটা সারাক্ষণ গরম পানির বোতলের মতো উত্তপ্ত থাকে। গরমে পা ফুলে যাওয়ায় এরা ঠিক মতো দাঁড়াতে পারে না এবং খাওয়া কমিয়ে দেয়। আর খাওয়া কমানোর কারণে গাভীর দুধ উৎপাদনও অনেক কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন আবহাওয়া এমন বিরূপ চিত্র নিয়মিত হয়ে পড়লে কঠিন হয়ে পড়বে পনির উৎপাদন।